আজকে আমরা ক্লাস 10 এর জ্ঞানচক্ষু গল্পের বেশ কিছু 3 মার্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে নেব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ, এসিকিউ এবং 5 মার্কের কোয়েশ্চেনগুলোকে আমরা আলোচনা করে নিয়েছিলাম। আর আজকে আমরা এখানে 3 মার্কের কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে দেখে নেব আনসার সহ। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও। আর এর পাশাপাশি যদি তোমরা অন্যান্য সাবজেক্টের ছবি তুলে আমাদের ইনবক্স করতে চাও, মানে তোমাদের ধরো কোনো একটা কিছু দরকার আর সেই বইটা ধরো আমার কাছে নেই, তাহলে সেই বইটা থেকে যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুকের পেজ আছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। আর সেখানে তোমরা তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের ছবি পাঠিয়ে দিতে পারো, যেগুলো আমি পরে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আর এর পাশাপাশি যদি তোমাদের মনে হয় যে তোমরা অঙ্কে খুব দুর্বল, অঙ্কে ভয় পাচ্ছ অঙ্ক করতে, তাহলে অঙ্কটাকে সহজভাবে বুঝতে গেলে তোমাদেরকে আমাদের অঙ্কের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে হবে। অঙ্কের চ্যানেলের নাম হলো তমসা ম্যাথ স্কুল, আর যার নামটা আমি ডেসক্রিপশনে ভালো করে লিখে দিয়েছি। তোমরা গিয়ে ইউটিউবে সেই নামে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, আর সেটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো অঙ্কের জন্য। তো আজকে আমরা এখানে 3 মার্কের বেশ কিছু কোয়েশ্চেন দেখে নেব। প্রথমেই দেখো 2019 সালে আমাদের যে কোয়েশ্চেনটা এসেছিল সেই কোয়েশ্চেনটা আছে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হওয়ার কথা ছিল কেন? তো এখানে আমরা কিন্তু ডাইরেক্ট উত্তর লেখা শুরু করলে কিন্তু হবে না। এখানে যে উদ্ধৃতাংশটা আছে সেই উদ্ধৃতাংশটা কিন্তু তোমাদেরকে আরেকবার উল্লেখ করতে হবে, আমাদেরকে আরেকবার লিখতে হবে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। উদ্ধৃতাংশটি আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে আমরা লিখবো যে আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, মানে এটার জন্য আমরা লিখবো আহ্লাদের কারণ পয়েন্ট করব। তারপরে আমরা উত্তর লেখা শুরু করব। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের লেখা প্রথম গল্প প্রথমবার ছাপার অক্ষরে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নিজের লেখা গল্পকে অক্ষরে প্রকাশিত হয়েছিল, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নিজের লেখা গল্পকে সন্ধ্যাতারা পত্রিকায় আঁটোসাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারায় দেখে তপনের আহ্লাদ হওয়ার কথা ছিল। এরপরে আমাদের যে কোয়েশ্চেনটার সাথেই ছিল 2 মার্কের, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? তো এখানে আমরা লিখবো যে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ, এটা যেহেতু অনেক দিনের আগেকার খাতা, মানে আমার অনেকদিন আগেকার বলা ভুল হবে, আগের বছরেরই খাতা আমার একটা স্টুডেন্টের, তো যে সেই জন্য আমি যখন তাকে নোটস লিখিয়েছিলাম সে একটু মানে কাটাকুটি করে লিখেছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো আমার ওই জন্য মুখের কথাটা ফলো করো যে আমি কি বলছি, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমরা পয়েন্ট করে নেবো আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ, তপনের লেখা প্রথম গল্পটি পত্রিকাতে প্রকাশিত হওয়ার সার্থকতা লাভ করে তার নতুন লেখক ছোট মেশোর সহায়তায়। তপনের ছোট মেশো প্রতিশ্রুতি মতো তপনের গল্প ছাপিয়ে তো দিয়েছিলেন, কিন্তু সেই সঙ্গে ছাপার আগে তিনি তপনের কাঁচা হাতের লেখা একটু আধটু কারেকশন করে দিয়েছিলেন। মাঝখানে আমি যেটা কেটে দিয়েছি সেটা আর তোমাদের লেখার দরকার নেই, আমি ঠিক যেভাবে বলছি সেইভাবে তোমরা উত্তরটাকে ফলো করো। কিন্তু সেই সঙ্গে ছাপার আগে তিনি তপনের কাঁচা হাতের লেখা একটু আধটু কারেকশন করে দিয়েছিলেন। ক্রমশ সকলের মধ্যে এই কারেকশনের বিষয়টি ছড়িয়ে পড়ে। মেশোর সহায়তা আর কারেকশনের কথা জানতে পেরে সকলে তপনের সৃজনশীলতাকে হেয় করে। বস্তুত ছোট মেশোর সাহায্য ছাড়া যে তপনের প্রতিভার কোনো মূল্য নেই, এই কথাটিকেই সকলে মান্যতা দেয়। তাই প্রথম গল্প প্রকাশের জন্য বাড়ির সকলের কাছ থেকে তপন যে আহ্লাদ প্রাপ্তির প্রত্যাশা করেছিল তা সে আর খুঁজে পায় না। তো এটা ছিল আমাদের এই 2019 সালের কোয়েশ্চেনটার উত্তর। এবার আমরা 2022 সালে যে কোয়েশ্চেনটা এসেছিল, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল, এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। এখানেও আমরা উদ্ধৃতাংশটা সেমভাবে লিখে নেব। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পেরই উদ্ধৃতাংশে সন্ধ্যাতারা পত্রিকার কথা বলা হয়েছে, মানে এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে তাই জন্য এখানে সন্ধ্যাতারা পত্রিকার কথা বলা হয়েছে, আনসার হিসেবে লিখতে হবে। এরপরে কেন সকলের হাতে হাতে ঘুরছিল, তো এটার উত্তর আমরা লিখবো পয়েন্ট করে যে পত্রিকা হাতে ঘোরার কারণ। তপন যখন উৎসাহিত হয়ে তার জীবনের প্রথম গল্প লিখে ফেলে তখন বাড়ির সকল সদস্য তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। তাকে সকলে কবি, সাহিত্যিক, কথাশিল্পী বলে তামাশা করতে থাকে। তারা ভেবেছিল যে তপনের মতো একটা সামান্য ছেলের সামান্য লেখা কখনোই পত্রিকায় প্রকাশিত হতে পারে না। কিন্তু যখন সত্যিই তপনের গল্প পত্রিকায় ছাপা হয় তখন সেটি দেখার জন্য কৌতূহলে পত্রিকাটি সকলের হাতে ঘুরছিল। পরিবারের সকলের কাছে গল্প প্রকাশের ঘটনাটি ছিল অপ্রত্যাশিত, তাই কৌতূহল নিরসনের জন্য পত্রিকাটি হাতে হাতে ঘোরে। তাই তপনের গল্প প্রকাশের ঘটনাটিকে শোরগোল বলে উল্লেখ করা হয়েছে। এই কথাটা আমি এখানে কেন লিখেছি, 2022 সালে তোমাদের যে কোয়েশ্চেনটা এসেছে ঠিক একই কোয়েশ্চেন তোমাদের মানে এই উত্তরটা আমি যেটা লিখেছি এই উত্তরটা এই কোয়েশ্চেনটার সাথে মিল আছে, কিন্তু এই উত্তরটা আরেকটা কোয়েশ্চেনের সাথে তোমরা লিখতে পারো। সেটা হচ্ছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
কাকে কেন, মানে কোন ঘটনাকে কেন শোরগোল বলে উল্লেখ করা হয়েছে, এই একটা কোয়েশ্চেন আছে তোমাদের। ভালো করে কোয়েশ্চেনটা খাতায় নোট করে নাও যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কোন ঘটনাকে কেন শোরগোল বলে উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে উদ্ধৃতাংশ উল্লেখ করতে হবে যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের এই উদ্ধৃতাংশে তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে শোরগোল বলা হয়েছে। ঠিক আছে, আর এখানে তোমরা লিখবে যে শোরগোল বলার কারণ। তো এখান থেকে একদম এতটা যতটা আমি বললাম ততটাই তোমাদেরকে লিখে দিতে হবে। লাস্টে এই কথাটাও অ্যাড করে দেবে অবশ্যই যে তাই তপনের গল্প প্রকাশের ঘটনাটিকে শোরগোল বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব যে রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো কে কখন এই কথা ভেবেছে। তো এখানে আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে নিয়েছি রত্নের মূল্য জহুরির কাছেই, উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। আর এখানে আমরা যেহেতু প্রসঙ্গ উল্লেখ করতে বলেছি তাই প্রসঙ্গ উল্লেখ করে দেব। লেখকদের সম্পর্কে তপনের অন্যরকম ধারণা ছিল। লেখকরাও যে সাধারণ মানুষ এই উপলব্ধি তপনের হয় নতুন মেসোমশাইকে দেখে। তখনই তপনের লেখক হওয়ার স্বপ্ন ডানা মেলে, লেখক হতে বাধা থাকে না। এই উপলব্ধি থেকে সে একটা আস্ত ছোট গল্প লিখে ফেলে। এরপর তার চেয়ে বছর আষ্টেকের বড় ছোট মাসিকেই প্রথম সে গল্পটা দেখায়। গল্পটি ছোট মেসোকে ছোট মেসোকে দেখাতে চলে গেলে তপন প্রথমে একটু লজ্জা পেলেও পরক্ষণেই তার মধ্যে এই আপ্তবাক্যটি জেগে ওঠে যে রত্নের মূল্য জহুরির কাছেই। তপন বুঝতে পারে যে জহুরি যেমন রত্নের গুণাগুণ বিচার করতে পারে, তেমনি তপনের লেখা গল্পের প্রকৃত মূল্যায়ন একমাত্র ছোট মেসোই করতে পারবে, কারণ তিনি নিজেই একজন লেখক। আর তারপরে আমাদের এখানে কোয়েশ্চেনটা ছিল যে কে কখন এ কথা ভেবেছে। তো এটার জন্য আমরা এখানে পয়েন্ট করে লিখব যে বক্তা ও বক্তব্যের সময়। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন এই কথাটি ভেবেছে যখন ছোট মাসি তপনের লেখা গল্পটি ছোট মেসোকে দেখানোর জন্য হইচই করে তার ঘুম ভাঙিয়ে দেয়। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব রত্নের মূল্য জহুরির কাছে কার লেখা রচনা থেকে নেওয়া হয়েছে। তো এখানে রত্নের মূল্য জহুরির কাছে উদ্ধৃতাংশটি উল্লেখ করে আমরা লিখব আলোচ্য উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত জ্ঞানচক্ষু নামক ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তো এখানে কার লেখা রচনার কথা কার লেখা রচনা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা বলে দিলাম। এবার আমরা এই উক্তির দ্বারা কি বোঝানো হয়েছে সেটা বলবো। তো এখানে উদ্ধৃতিটির অর্থ বলে পয়েন্ট করা হবে রত্ন হলো মণিমাণিক্য অর্থাৎ বহুমূল্যবান পাথর, হীরা, মানিক প্রভৃতি। যে ব্যক্তি এই বহুমূল্যবান রত্নাবলীর সঠিক গুণাগুণ ও মর্যাদা বিচার করতে পারেন সাধারণত সেই ব্যক্তি জহুরি হিসেবে পরিচিত। তপন একটি গল্প লিখে ছোট মাসিকে দেখায়, ছোট মাসি আবার সেটা ছোট মেসোকে দেখায়। প্রথম গল্প লিখেছিল বলে তপনের খানিকটা সংকোচ থাকায় সে মাসিকে বারণ করলেও আসলে খুশি হয়েছিল, কারণ সে জানতো তার গল্পের মর্ম তা আর কেউ না বুঝুক ছোট মেসো একজন লেখক হওয়ার সুবাদে নিশ্চয়ই বুঝতে পারবেন, তাই তপন মনে মনে একথা ভাবে। 5 নম্বর প্রশ্নে আছে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কাজটি কি, উপযুক্ত হবে কেন? তো এখানে উদ্ধৃতাংশ উল্লেখ করে নেব মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। আর উল্লিখিত কাজ যেহেতু বলা হয়েছে যে কোন কাজটিকে উপযুক্ত বলা হয়েছে তাই উল্লিখিত কাজ বলে হেডিং করে আমরা লিখব তপনের লেখা প্রথম গল্পটি ছোট মেসোকে দেখালে তিনি তপনের লেখাটি দেখে প্রশংসা করেন এবং গল্পটি একটু কারেকশনের পর ছাপার যোগ্য বলে জানান। এই কথা শুনে তপনের ছোট মাসি তার লেখক স্বামীকে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিতে বলেন। এই কাজটিকেই ছোট মাসি মেসো হিসেবে তার উপযুক্ত কাজ বলে উল্লেখ করেছেন। উপযুক্ত হওয়ার কারণ কি? তপনের লেখা গল্পটি যদি ছোট মেসো পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করে দেন তবে তা মেসোর উপযুক্ত কাজ হবে বলে মনে করেছেন ছোট মাসি, কারণ এইভাবে তপনের গল্প লেখার দক্ষতাকে উৎসাহিত করা যাবে এবং নতুন মেসো হিসেবে তপনকে তার সেরা উপহারটা দেওয়া যাবে। এছাড়া নতুন মেসো গল্পটা ছাপিয়ে দিলে ছোট মাসির মুখও তার স্বামীর কৃতিত্বের জন্য উজ্জ্বল হবে এবং ছোট মেসোও নিজের কৃতিত্বকে ফলাও করে দেখাতে পারবেন। এরপর আমাদের 6 নম্বর প্রশ্ন বিষণ্ণ মন নিয়ে বসে আছে, কে বসে আছে, কেন বিষণ্ণ? এর সাথে অথবা দিয়ে হয়তো এরকম মানে এই কোয়েশ্চেনটাকে হয়তো একটু ঘুরিয়ে দিয়ে বলতে পারে যে বিষণ্ণ মন নিয়ে বসে আছে কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থার কারণ কি। তো এখানে আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে নেব বিষণ্ণ মন নিয়ে বসে আছে। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। তো এখানে কে বসেছিল, কার কথা বলা হয়েছে এখানে প্রশ্ন ছিল তাই লিখেছি যে বসে আছে। আলোচ্য গল্পের প্রধান চরিত্র তপন বিষণ্ণ মনে বসে আছে। বিষণ্ণতার কারণ
তপন সাহিত্য সম্পর্কে এক উৎসাহী বালক। সে তার নতুন ছোট মেসোমশাই, যিনি একজন লেখক, তাকে দেখে উৎসাহিত হয়ে একটি গল্প লেখে এবং সেটা তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি সেই লেখা গল্প ছোট মেসোকে দেখালে সেই লেখাটি তিনি ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেটি নিয়ে চলে যান। ছোট মেসোরা বাড়ি চলে যাওয়ার পর তপন আরো 2-3টি গল্প লিখে ফেলে। ক্রমে তার গরমের ছুটিও শেষ হয়ে যায়। সময় ও দৈনন্দিন জীবন নিজের ছন্দে এগিয়ে যায়, কিন্তু তপন তার লেখা গল্প ছাপা হওয়ার কোনো খবরই পায় না। তাই সেই বিষয়ে তপন এক প্রকার আশাহত হয়ে বিষণ্ণ মনে তপন বসেছিল। 8 দাগের কোয়েশ্চেনে আছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? ছড়িয়ে পড়ার ফল কি হয়েছিল? উদ্ধৃতাংশ উল্লেখ করব। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। যে কথাটা ছড়িয়ে পড়ে? তপনের লেখা গল্পটি ছোট মেসো ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তপনের লেখা নেহাত কাঁচা তো বলে উল্লেখ করেন তিনি, এবং এজন্য তাকে লেখাটা একটু আধটু কারেকশন করতে হয়েছে বলে জানান। এই কথাটি ক্রমশ ছড়িয়ে পড়ে বাড়িতে। এরপরে বলেছে যে ছড়িয়ে পড়ার ফল কি হয়েছিল। তো এখানে আমরা পয়েন্ট করব ছড়িয়ে পড়ার পরের প্রতিক্রিয়া। আমার এখানে জায়গা ছিল না, তাই জন্য পরের পেজে লিখেছি। ছোট মেসো মশাইয়ের গল্প কারেকশন করে দেওয়ার কথা বাড়ির সবাই জেনে গেলে তারা সকলে তপনের লেখার প্রতিভাকে হেয় করতে থাকেন। ছোট মেসো মশাইয়ের মহত্বের কাছে তপনের গল্প লেখার কৃতিত্ব অনেকটাই ম্লান হয়ে পড়ে। তপনের বাবা মেজো কাকু ছোট মেসোর হাতের ছোঁয়াকেই বেশি গুরুত্ব দিতে চান। বাবার ধারণা ছোট মেসো না থাকলে তপনের ফট করে লেখা একটা গল্প কখনোই ছাপা হতো না। মেজো কাকু মন্তব্য করেন ওরকম একটি লেখক মেসো থাকলে তিনিও লেখা ছাপানোর চেষ্টা করতেন। পারিবারিক আলোচনার মধ্যে তপনের গল্পের কথা উঠলেও একটা কথায় ঘুরে ফিরে আসতে থাকে, ছোট মেসো নিজে গিয়ে তপনের লেখা না দিলে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক সেটি করে আঙুল দিয়েও ছুঁয়ে দেখত না। আস্তে আস্তে এইসব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যায়। অনুরূপ প্রশ্ন আসতে পারে, মানে এইরকম উত্তরেরই, মানে এই যে সেম উত্তরটাই হবে, কিন্তু কোয়েশ্চেন এরকম আসতে পারে যে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা, উক্ত বিষয়ে তপনের বাবা ও মেজো কাকুর প্রতিক্রিয়া কি ছিল। এই প্রশ্নটা আসলেও কিন্তু যে উত্তরটা আমি এক্ষুনি বললাম সেই উত্তরটাই তোমাদেরকে সেম ভাবে লিখে দিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না? এই কোয়েশ্চেনটা 2019 সালে চলে এসেছে এবং এটা আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তাই জন্য এটা আমি আর দ্বিতীয়বার করে বলছি না। কিন্তু এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে, সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা তোমাদেরকে লিখে দেখিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তপনকে যেন আর কখনো শুনতে না হয়, কি না শোনার কথা বলা হয়েছে। এখানে উদ্ধৃতাংশ উল্লেখ করবো যে তপনকে যেন আর কখনো শুনতে না হয়। উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। যেটি না শোনার কথা বলা হয়েছে পয়েন্ট করব। আলোচ্য গল্পে তপন নিজের সৃষ্টিসত্তার অপমান স্বীকার করতে নারাজ। তার লেখার মান যতই খারাপ হোক না কেন সে মনে প্রাণে একজন লেখক হওয়ার স্বপ্ন দেখে। ছোট মেসোমশাই যখন তার প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেন তখন তপন যেন তৃপ্ত হয়। তপন যেমন তৃপ্ত হয় তেমনি পরিবারের সকলে তার প্রতিভাকে ধন্য করে তখনও সে খুশি হয়। কিন্তু লেখাটা, এখানে একটা কমা দিও, কিন্তু লেখাটা ছোট মেসো কারেকশন করে দিয়ে তারপর ছাপিয়েছেন। এই সংবাদ প্রকাশ হওয়ার পর বাড়ির সকলে তপনের প্রতিভাকে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে। বাবা বলেন তপনের এরকম ফট করে একটি লেখা গল্প কখনোই ছোট মেসোর উপস্থিতি ছাড়া ছাপানো যেত না। অন্যান্যদের ধারণা ছোট মেসো নিজে গিয়ে না দিলে লেখাটা সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক করে আঙুল দিয়েও ছুঁয়ে দেখত না। এই ঘটনায় তপন মানসিকভাবে ভেঙে পড়ে। সকলের কাছ থেকে অত্যন্ত আঘাত পেয়ে তপন প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আর কখনো কারো কাছে সে কোনোদিন গল্প ছাপানোর জন্য দেবে না, তাহলে তাকে আর শুনতে হবে না অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন, নতুন মেসোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে। জানার পর সে কি করেছিল? নতুন মেসোকে দেখে জানলো সেটা উদ্ধৃতাংশ উল্লেখ করে নিয়েছে। আলোচ্য উদ্ধৃতিটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে কি জানার কথা বলা হয়েছে তাই জন্য আমরা পয়েন্ট করব যা জানার কথা বলা হয়েছে। তপন ছোট থেকেই অনেক গল্প পড়েছে এবং শুনেছে, কাজেই গল্প জিনিসটা যে আসলে কি সেটা তপন ভালোভাবেই জানে। গল্প সম্পর্কে তার ধারণা একদম পরিষ্কার। শুধু তপন এটাই জানতো না যে সাধারণ মানুষেরা গল্প লিখতে পারে, অর্থাৎ গল্প লেখকেরাও সাধারণ মানুষ। তপনের সেই সংশয় কেটে যায় তার লেখক ছোট মেসোকে দেখে। এই প্রসঙ্গেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে, কারণ ছোট মেসো একজন লেখক হওয়া সত্ত্বেও এখানে আমি স্টার মেরেছি, কারণ এখানে আমি এই লাইনটা লিখতে ভুলে গেছিলাম। এটা দেখো আমি এখানেও স্টার মেরেছি, এখানেও স্টার মেরেছি, তার মানে এই ছোট মেসোকে দেখে পরে এই লাইনটা হবে। মানে এখানে লিখতে হবে যে তপনের সেই সংশয় কেটে যায় তার লেখক ছোট মেসোকে দেখে, কারণ ছোট মেসো একজন লেখক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষদের মতো স্নান খাওয়া ঘুম সম্পন্ন করে থাকেন। তারপরে লাস্টের লাইন হবে এই প্রসঙ্গেই প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে জানার পর তপনের প্রতিক্রিয়া। ছোট মেসো মশাইয়ের মতো একজন সাধারণ মানুষ যে বই লেখেন এটা জানতে পেরে তপনের আত্মবিশ্বাস বেড়ে যায়। আর তখনই একদিন দুপুরে মামার বাড়ির 3তলার সিঁড়িতে বসে সে একদমে একটা আস্ত গল্প লিখে ফেলে।
এরপরে আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে? এখানে আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে নিয়েছি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে সংগ্রহ করা হয়েছে। অলৌকিক ঘটনাটা কি সেটা আমরা এখানে হেডিং করে লিখে নেব। সাহিত্য স্রষ্টাদের প্রতি তপনের বরাবরই অন্যরকম ধারণা ছিল, তাই যখন সে জানতে পারলো তার নতুন ছোট মেসোমশাই একজন স্বনামধন্য লেখক নতুন ছোট মেসোমশাই একজন স্বনামধন্য লেখক, তখন সে তার বিষয় অবদমিত করে রাখতে পারেনি। সে তার ছোট মেসোকে দেখে উৎসাহিত একটি গল্প লিখে ফেলে এবং তার ছোট মেসোর বদান্যতায় সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়। ছোট মেসো ও ছোট মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে তপনদের বাড়িতে বেড়াতে এলে তপন ভাবে যে সে তার নিজের লেখা গল্প ছাপার অক্ষরে ছাপানো অবস্থায় দেখতে পাবে। তার গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। এসব ভেবে তপন বিহ্বল হয়ে পড়ে এবং এই ঘটনাটিকেই তার অলৌকিক ঘটনা বলে মনে হয়। এরপরে আমাদের 13 নম্বর প্রশ্নে আছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল, কাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে? কোয়েশ্চেনটার আনসার আমরা দুভাবে লিখবো, তো ভালো করে দেখো। আমরা একবার লিখবো কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল এই কোয়েশ্চেনটা, আবার একবার লিখবো কাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে সেই কোয়েশ্চেনটা। প্রথমে আমরা উদ্ধৃতাংশ উল্লেখ করে নেবো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত। এখানে আমরা পয়েন্ট করে নেবো ভাবনার উদয়, মানে এখানে যে পয়েন্টটা ছিল যে কার মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল, এখানে আমরা পয়েন্ট করে নেব ভাবনার উদয়। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের মধ্যে উক্ত ভাবনার উদয় হয়েছিল। তপন তার গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হতে দেখে এবং সেটি সকলের হাতে হাতে ঘুরবে ভেবেই সেটিকে অলৌকিক ঘটনার সামিল বলে মনে করেছিল। আর যদি এরকম ভাবে প্রশ্ন আসে কাকে কেন অলৌকিক ঘটনা বলা হয়েছে, তাহলে এই যে যে ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এরকম ভাবে পয়েন্ট করব, দিয়ে লিখবো তপন তার গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হতে দেখে এবং সেটি সকলের হাতে হাতে ঘুরবে ভেবেই সেটিকে অলৌকিক ঘটনার সামিল বলে মনে করেছিল। তারপরে আমাদের যদি প্রশ্ন থাকে যে এমন ভাবনার কারণ কি, তাহলে আমরা পয়েন্ট করব যে ভাবনার কারণ, দিয়ে লিখবো যে তপনের প্রথমে লেখকদের সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা ছিল। লেখকদের সে রক্ত মাংসের জীব বা সাধারণ কোনো মানুষ বলে ভাবতে পারেনি কোনোদিন, কিন্তু ছোট মেসোকে দেখে তার এই ধারণা বদলায়। সেই ছোট মেসোকে দেখেই জানতে পারে যে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, কারণ ছোট মেসো একজন লেখক, কিন্তু তিনি বাকি সব সাধারণ মানুষদের মতোই কাজকর্ম করেন। তাকে দেখে উৎসাহ পেয়ে তপন নিজে থেকে একটি গল্প লিখে ফেলে এবং সেই ছোট মেসোর প্রভাবেই সেই লেখা গল্প ছাপা হয়। নিজের গল্প ছাপা হয়েছে এবং তা হাজার হাজার ছেলেদের হাতে হাতে ঘুরবে এটি ভেবে তপন আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই সে ব্যাপারটিকে অলৌকিক বলে আখ্যা দেয়। আর যদি এরকম প্রশ্ন থাকে যে কেন তাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে, তাহলে এখানে আমরা পয়েন্ট করব অলৌকিক বলার কারণ। তাহলে আমরা এইভাবে উত্তর লিখবো। এখান থেকে এতটুকু প্রথমে লিখবো, তপনের প্রথমে লেখকদের সম্পর্কে একটা অস্পষ্ট ধারণা ছিল, তারপর এখান থেকে লিখবো ছোট মেসোকে দেখেই তপন কিন্তু ছোট মেসোকে দেখে তার এই ধারণা বদলায়। ছোট মেসোকে দেখেই তপন জানতে পারে যে লেখকরা আকাশ থেকে পড়া কোনো জীব নয়, কারণ ছোট মেসো একজন লেখক, কিন্তু তিনি বাকি সব সাধারণ মানুষদের মতোই কাজকর্ম করেন। তাকে দেখে উৎসাহ পেয়ে তপন নিজে থেকে একটি গল্প লেখে এবং সেই ছোট মেসোর প্রভাবেই সেই লেখা গল্প ছাপা হয়। নিজের গল্প ছাপা হয়েছে এবং তা হাজার হাজার ছেলেদের হাতে হাতে ঘুরবে এটি ভেবেই তপন আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই সে ব্যাপারটিকে অলৌকিক বলে আখ্যা দেয়। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আমরা এই 14 দাগের প্রশ্ন থেকে সলভ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।